This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আমি নিউজ রুম থেকে রয়েছি শর্মিষ্ঠা এবং একই সঙ্গে সম্প্রীতিও রয়েছে আমাদের সঙ্গে। শুরুতেই চলুন একেবারে সিইও দপ্তর, কারণ এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে তুমুল উত্তেজনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এসে পৌঁছনি, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের একটা বড় জমায়েত এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং তারা কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলেছেন। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। সৌরভ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসছেন কি জানতে পারছি আমরা এখনকার এই মুহূর্তের ছবিটা? একেবারে তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো, যেখানে সিইও অফিসের সামনে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এক প্রকার দখল নিয়ে নিয়েছে এই রাস্তাটা। এক কথায় বলাই যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার সময় ছিল 6টার সময়, এখন 6:45, এখনও তিনি আসেননি। তবে এই মুহূর্তে কিন্তু আমি আরও একবার ক্যামেরাটাকে প্যান করতে বলবো, একটু প্লিজ সরে যান। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এবং প্রার্থীরা রয়েছেন, শান্তনু সেন রয়েছেন, বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারাও কিন্তু যাবেন সিইওর সঙ্গে দেখা করতে। স্বাভাবিকভাবে কি বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সিইও অফিস অভিযান, যেটা জানা যাচ্ছে যে ফর্ম 6 নিয়ে নিজেদের আপত্তির কথা জানাবে তৃণমূল, এবং বহু বৈধ নাম বাদ পড়ছে তা নিয়েও কিন্তু প্রতিবাদ জানাবে তারা। এই মুহূর্তে তুমি দেখো রাজ্য পুলিশ কার্যত বাধা দিয়ে রেখেছে এবং এই মুহূর্তে স্লোগানিং চলছে খুব ছোট্ট করে। মণিশঙ্কর, খুব ছোট্ট করে আমাদের দাবি, বাংলায় জুড়ে যেভাবে ইসিআই পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং যতক্ষণ না পর্যন্ত যারা অ্যাডজুডিকেশনে আছে কমিশনের বিরুদ্ধে স্লোগান, এবং এই মুহূর্তে তৃণমূল কর্মীরা তারা বলছেন যে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর ঠিক যে খবর আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, সিইও দপ্তরের সামনে, কমিশনের অফিসের সামনে, সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থকরা, সেখানে নেতা নেত্রীরাও সেখানে জমায়েত করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো সেখানে এসে পৌঁছননি, কিন্তু তার আগে পরিস্থিতি সামলাতে সেখানে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আমরা যে পরিস্থিতি এই মুহূর্তে ওখানে দেখছি, সেন্ট্রাল ফোর্সও সেখানে মোতায়েন রয়েছে, এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেখানে জমায়েত করছেন, কমিশনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা কি দেখছো এখনো পর্যন্ত? দেখো, কমিশনের দপ্তরের সামনে বলা চলে দুদিকটা এই মুহূর্তে কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দখলে চলে গিয়েছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। বেশ কয়েকবার আমরা ব্যারিকেড ভাঙতে দেখেছি এবং সেই কারণেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে কোনোভাবে না যায় বা কোনো তৃণমূল কর্মী সমর্থক যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। আমরা কিছু সময় আগে দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীদেরকে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের তরফ থেকে, নিয়ে এসে প্রথমে এই সামনের ব্যারিকেডটা, যেটা আমার সহকর্মী পিকু তোমাকে ছবিটা দেখাচ্ছে, এই জায়গায় নিয়ে আসা হয়। তার পরবর্তীতে তাদেরকে সরিয়ে এই মুহূর্তে কমিশনের দপ্তরের ভেতরে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং সামনের যে রাস্তাটা, যে অংশটা রয়েছে, আমার সহকর্মী পিকুকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তার কারণ পরিস্থিতি যদি কোনো রকমভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা এমন যদি তৈরি হয় যে বিক্ষোভ দেখাতে গিয়ে মানুষরা তারা পরিস্থিতি তৈরি হয়, বা পুলিশের নির্দেশ বা পুলিশের ব্যারিকেড যদি তারা বাধা না মানে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যবহার করা হতে পারে। সেই কারণেই এখানে কড়া নিরাপত্তার একটা বন্দোবস্ত। এবং এই যে সামনে ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে স্ট্যান্ড রোড এবং অন্যদিকে ব্যাংশাল যে কোর্ট, সেই পার্শ্বস্থ রাস্তা, সেই সংযোগস্থলের ছবিটা দেখানোর চেষ্টা করছি।
তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়ে এই জায়গাটা সম্পূর্ণভাবে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। স্ট্যান্ড রোড এখন চালু রয়েছে, স্ট্যান্ড রোডটা চালু করা হয়েছে, তার আগে স্ট্যান্ড রোডে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড তৃণমূল কর্মী সমর্থকরা ভেঙে দিয়ে একবারে কমিশনার দপ্তরের সামনে চলে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবেন এবং তৃণমূল কংগ্রেসের যে 3 জনের প্রতিনিধি দল তারা যাবেন সিইওর সঙ্গে দেখা করতে, সেই প্রতিনিধি দলের সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ। হলো যে এই ফর্ম 6 যেভাবে ভুলভাবে জমা হচ্ছে, তার জন্য আজকে আমরা এসেছি। কারণ বিজেপি ভাবছে এটা বিহার নয়, এটা কলকাতা। আমরা ওদের ফন্দিটা অনেকদিন আগেই ধরতে পেরেছি। ওরা যেটা সাইলেন্টলি রিগিং SIR যেটা ওরা করবার চেষ্টা করছে, সেটা আমরা বাংলাতে করতে দেবো না। আমরা ছাত্র যুব সবাই একত্র জমা হয়েছি ECI-কে বুঝে নিতে। ছাত্র যুব এনাফ। ECI লজ্জা থাকলে সে এক্সপ্লেন করবে যে সে 10টা পেপার চেক করছে টিচারের মতো। সে বলতে পারে না আমি 4টে চেক করবো, 6টা চেক করবো না, সময় নেই। যতদিন বলবে ততদিন এখানে ধর্ণা দেব, আন্দোলন করব। আমাদের লিডার এবং পার্টি লাইন যা বলবে আমরা সেটা করব। চাপ তৈরি করার কি আছে? এটা তো অধিকার, যেতেই পারেন। এখন এমনি গিয়ে ডেপুটেশন দেওয়া, নিজেদের যেগুলো প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলো দেওয়া, একটা কাগজে লিখে জমা দেওয়া, এগুলো তো চলেই। কিন্তু হাজার হাজার লোক নিয়ে নির্বাচনী বিধি ভেঙে মাটিতে বসে পড়া, কার্যত নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা, এগুলো MCC অনুযায়ী চলে না। নির্বাচন কমিশন দেখবেন, তারা ভালো যা বুঝবেন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইলেকশন কমিশনের ব্যারিকেড ভেঙে থাকে, তাহলে ইলেকশন কমিশনের ক্ষমতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার। তা যদি তারা তৃণমূল কর্মীদেরও তাই চাইলে ওরা করতে পারে। তারপরে যদি করতে না পারে, অভিষেক ব্যানার্জি যদি এখন ইলেকশন কমিশন অফিসের সামনে গিয়ে বাঁধন নাচ করে বাড়ি চলে যেতে পারে, তাহলে ধরে নিতে হবে যেরকম ED CBI কলকাতায় এসে অভিষেক ব্যানার্জির প্রশ্ন হয়ে যায়, সেরকম ইলেকশন কমিশনের জন্য ইলেকশন কমিশনের কাছেও কোনো নির্দেশ রয়েছে যে ওখানে গিয়ে ভাইবোকে ঘাটানো যাবে না। যদি এই সমস্ত বাড়াবাড়ি এই সমস্ত আশকারা পায় ওরা, তাহলে কালকে বা যদি আমরা যাই ইলেকশন কমিশনে কিছু চেয়ার টেবিল ভেঙে আসি, তারপরে যদি অন্য কোনো দলকে যদি দরজা জানলা ভেঙে দিয়ে আসে, তখন আমাদেরকে কী বলে বারণ করবে? আজ সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিকে বিজেপি যাচ্ছে আগামীকাল। একগুচ্ছ তাদের দাবি রয়েছে, অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়ে আগামীকাল সিইও দপ্তরে যাচ্ছেন শ্রমিক শুভেন্দুরা। বিস্তারিত জানাবেন সহকর্মী প্রদীপ্তর সঙ্গে রয়েছেন প্রদীপ্ত। দেখো, আগামীকাল দুপুর 12:30 নাগাদ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও মনোজ আগরওয়ালের সঙ্গে তারা দেখা করবেন এবং প্রতিনিধি দলে থাকবেন শিশির বাজুরিয়া, যিনি ইলেকশন কমিশনে বিজেপির সঙ্গে লিয়াজও করেন। এবং এই রাজ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর যেমন আসতে শুরু করেছে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছে, এমনকি বিচারকদের হুমকি দিচ্ছে। এই সমস্ত বিষয় নিয়েই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল আগামীকাল সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করবেন বেলা 12:30 নাগাদ। ধন্যবাদ। দেখুন, সচিব পদে, রাজ্যের সচিব পদে যেরকম বদল হয়েছে, ওসিদের ক্ষেত্রে সেখানেও বদল হয়েছে। এবার মনোজ আগরওয়াল তার টিমেও কিন্তু বদল। কিরকম বদল? দেখা যাচ্ছে যে ডেপুটি সিইও পদ থেকে সরানো হলো সুব্রত পালকে, স্বাস্থ্য দপ্তরে বদলি করা হলো সুব্রত পালকে, সুব্রত পালের জায়গায় আনা হলো রাহুল নাথকে। সিইও দপ্তরের আরও 3 আধিকারিককেও বদলি কমিশনের। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো। শ্রাবন্তী, সচিব পর্যায়ে বদল আমরা দেখেছি, ওসি লেভেলে সেখানেও বদল আমরা দেখেছি, কিন্তু এই যে মনোজ আগরওয়াল টিম, সেখানেও বদল, যুক্তি কি? দেখো, আলাদা করে এই চিঠিতে লেখা হয়নি যে কেন বদল করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক বলা যেতে পারে নজিরবিহীন, কারণ সুব্রত পাল SIR এর কাজের অধিকাংশ বিষয়টি সামলেছিলেন। এমনকি ফুল বেঞ্চ যখন এসেছিল, জ্ঞানেশ কুমার এসেছিলেন কলকাতায়, তখন গোটা কাজের অনেকটাই তিনি নিজে একা কাঁধে সামলেছিলেন। এরকম একজন অফিসার, এরকম একজন বিশ্বস্ত অফিসারকে হঠাৎ নির্বাচনের আগে কেন সরানো হলো, কিসের ইনফরমেশনের উপরে বেস করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সে সম্পর্কে কমিশন কোনো রকম স্পষ্ট নির্দেশিকা দেয়নি। যেটুকুনি জানা যাচ্ছে, সিইও মনোজ আগরওয়াল তার সুপারিশেই নবান্ন তাকে সরিয়ে স্বাস্থ্য দফতরে পাঠিয়েছে এবং তার জায়গায় কাজ করবেন রাহুল নাথ। তবে নিঃসন্দেহে এরকম কোনো অভিযোগ ছাড়াই, তার কারণ এর আগে
যদি দেখা যায় যে ভোটের সময় এই রকম ডেপুটি সিও বা অ্যাডিশনাল সিওকে সরিয়ে দিয়েছিল কমিশন, কিন্তু সেক্ষেত্রে বিজেপি বা বিভিন্ন বিরোধী দলের অভিযোগ থাকতো। সুব্রত পাল সম্পর্কে সেই অর্থে রাজনৈতিক দলের কোনো অভিযোগ না থাকলেও কিসের ভিত্তিতে তার মতো একজন দক্ষ অফিসার যিনি 2018 থেকে নির্বাচন সামলেছিলেন তাকে কেন সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে ভোটের প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে আবারও বিভাজনের রাজনীতির অভিযোগ। ধর্ম থেকে প্রশাসন সব ক্ষেত্রেই বিজেপি বিভাজনের রাজনীতি করছে। তাদের মূল লক্ষ্য বাংলাকে বাদ দেয়া, ভাগাভাগি করে দেশ লুট করতে চায় বিজেপি। বেলদার সভা থেকে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পাল্টা আবার তোপ সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি? যে প্রশাসনে ভাগাভাগি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তার তালিকাও তৈরি আছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেওয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা। ভাগাভাগি তো মুখ্যমন্ত্রী করে রেখেছে। কিছু নিজের কাছের রাজীব কুমারের মতো অফিসার যাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রিটায়ারমেন্টের পরেও তাকে রাজ্যসভার সাংসদ করতে হলো। আবার বেশ কিছু আইএস অফিসারকে আপনি দিনের পর দিন শাল্টিং করে রাখা যাকে বলে, অর্থাৎ ট্রেজারি বেঞ্চে বসিয়ে রাখা আর কি রেখেছেন, যাদেরকে কোনো ডিএম করেননি, তাদের পুরো ক্যারিয়ার নষ্ট করেছেন। কতজনের লিস্ট লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী? আমার লিস্ট দিয়ে দেবে। ওনার কথা যারা শোনেন না, ওনার পদলেহন যারা করবেন না, তাদের সাথে উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের কথাবার্তা বলেন, আমরা কি খবর পাই না? আমরা সব খবর পাই। ভোটবঙ্গে প্রশাসনিক পদে রদবদল হয়েই চলেছে 267 জন। বিডিও এবং ওসি মিলিয়ে 267 জনকে বদল করা হলো। অফিসার বদল নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। পুলিশের যে রদবদল করলো, এত যে নোটিশখানা দিল ইলেকশন কমিশন, তাতে তো দেখা গেল নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে টালা থানার ওসিকে, যাকে নাকি আরজিকর কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল। তাহলে কিসের ভিত্তিতে হচ্ছে এবার বুঝুন। এত কাণ্ড, এত কুৎসা, এত রকম জিনিস, তাহলে আরজিকরের পর যাকে আপনারা অ্যারেস্ট করলেন তাকেই আবার আপনারা অত্যন্ত ভালো অফিসার বলে ভোটের মুখে দায়িত্ব দিচ্ছেন। মানে কি ছেলে খেলা হচ্ছে এগুলো বাংলায়? হয়েছে নয়, শুরু হয়েছে। যত হবে দিদিমণির টেম্পারেচার বাড়বে, উল্টাপাল্টা বকবেন। দেখুন না আপনি, উনি ভেবেছিলেন পার্টি তো উঠে গেছে, কেবল মাফিয়া গুন্ডা আর যারা বিল্ডার ওরাই আছে পার্টিতে। আইপ্যাক পার্টি চালাতো, এখন লোক পাচ্ছেন না, পুলিশ চালাতো। সেই পুলিশের লোকেরা কে কোথায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হারাধনের 10টি ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো দিদিমণি একবারে আতান্তরে পড়ে গেছেন, কী করে বুঝতে পারছেন। এবারের নির্বাচনে অবশ্যই হটস্পট ভবানীপুর, আর সেই ভবানীপুর নিয়ে কিন্তু আজ হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর পর ভবানীপুর বিজেপির হয়ে গিয়েছে। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, 24 তারিখ থেকে ভবানীপুরে। 29 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। নন্দীগ্রামে নমিনেশন দিয়ে বললেন বিরোধী দলনেতা। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআরের পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন,
গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। আমরা সিইও দপ্তরের ছবি দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। তার পৌঁছানোর অনেক আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন সিইও দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। সুজয় পাল সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, আমি সরাসরি সেই ছবিটা দেখালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সিও দপ্তরে এলেন এবং সিও দপ্তরে যাওয়ার জন্য যে ডেলিগেশন টিম ছিল সেই টিমকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করলেন এবং সেই টিমে আমরা দেখলাম বৈশাখ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন। মোট 3 জনের প্রতিনিধি দল তারা সেখানে যাবে এবং সেখানে গিয়ে তারা কথা বলবে এবং মূলত যে একাধিক নাম কাটা যাওয়া সেই সংক্রান্ত বিষয় এবং আরো একাধিক বিভিন্ন ক্ষেত্রে ফর্ম 6 এর ক্ষেত্রে যে অসুবিধার মুখোমুখি পড়তে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি তারা জানাবেন। সেই কারণেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দেখা করতে এসছেন এবং প্রতিনিধি দলের সঙ্গে, যদিও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, 3 জনের প্রতিনিধি দল তারা দেখা করার পর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, কথা বলতে এবং তাদের সঙ্গে কি কথা হয় এবং বেরিয়ে আসার পর কি ভিতরে কথোপকথন হলো সেই সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানান সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ বাইরে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন যে ভেতরে তিনি যে অভিযোগ বা তৃণমূলের তরফ থেকে যে অভিযোগগুলি সামনে আনা হচ্ছে এতদিন ধরে, সেই অভিযোগগুলি প্রত্যেকটি ক্ষেত্রে প্রিয় বা মনোজ আগরওয়াল তিনি শুনেছেন কিনা, শুনে কোনো সদুত্তর দিয়েছেন কিনা, কোনো প্রক্রিয়া বা যে সমস্ত সমস্যাগুলি সঙ্গে দেখো শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, এই 3 জনকে নিয়ে তিনি গেলেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনিও সঙ্গে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, সিইও দপ্তরের ভেতর ঢুকলেন এবং সেখানে তাদের একগুচ্ছ অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়ই আলোচনা হবে। আমাদের অপর প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। আর শ্রাবন্তী, আমরা দেখতে পেলাম একদম তৃণমূলের পুরো প্রতিনিধি দল, মানে আমরা যে কজনকে দেখতে পেলাম, শশী পাজাকে দেখতে পেলাম, চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের প্রত্যেককে নিয়ে ঢুকলেন। এবার বিষয়টা হচ্ছে এরপর কার্যত প্রথমবার এসআইআর নিয়ে বহু অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু এর আগে তারা দিল্লি জাতীয় নির্বাচন কমিশনে গেলেও এই প্রথমবার সিইও দপ্তরে এসেছেন। এর আগেও যখন বিএলও মঞ্চ, অধিকার রক্ষা মঞ্চ পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল, সেই সময় একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু তিনি তারপর শেষ পর্যন্ত আসেননি। এই প্রথমবার নতুন অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন টিম তারা এলো। এর আগে এরকম একটা স্পষ্ট বার্তা ছিল যে যেভাবে নাম বাদ যাচ্ছে তার বিরোধিতা করে এসেছে শুরু থেকে তৃণমূল কংগ্রেস। বিশেষত যখন সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাচ্ছে প্রায় 40% নাম বাদ, 40 লক্ষ যে নাম এই মুহূর্তে প্রকাশ হতে চলেছে, তার মধ্যে 40 লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রায় 44% বাদ চলেছে। তারা কোথায় যাবেন? ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত এসওপি হয়নি, কবে থেকে ট্রাইব্যুনাল, কবে থেকে কাজ হবে, আদৌ যাদের নাম বাদ গেছে তারা কি সত্যি ভোট দিতে পারবে? বহু প্রার্থী বিভিন্ন দলের পক্ষ থেকে এমন রয়েছেন যাদের নাম বাদ গেছে, কিন্তু তাদের ট্রাইব্যুনাল কবে সলভ করবে এই বিষয় সম্পর্কে আজকে সরাসরি জানতে সিইও দপ্তরে হাজির হয়েছেন এই ডেলিগেশন টিম এবং তার আসার ঘন্টা 2 আগে থেকেই কংগ্রেসের সমর্থকরা শিপিং কর্পোরেশন এদিকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কমিশনের দপ্তরে, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না আসে, যদি বিজেপি আসে, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে, বুলডোজার চালাবে বিজেপি, বাইরে থেকে লোক এসে দখল করবে বাংলা। পাঁশকুড়া সভা থেকে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কুৎসায় ভুলবেন না, অপপ্রচারে ভুলবেন না। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের সরকার না আসলে যা পাচ্ছেন সব বন্ধ করে দেবে, আর বুলডোজার চালিয়ে বাইরের লোকেরা এসে বাংলাকে দখল করে নেবে, আপনাকে ভিটে মাটি ছাড়া করবে। তাই বলি, সতর্ক থাকুন, আগে থেকে ঠিক করুন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন।
আজ নন্দীগ্রামে সেখানে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী এবং মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বিপুল জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 26-এ তৃণমূলের বিদায় নিশ্চিত। মনোনয়ন পেশ করে নন্দীগ্রামের প্রার্থীর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নের আগে সভা করেন, পুজোও দেন তিনি। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে মুহূর্তে তিনি র্যালি করছিলেন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগের ছবিটা দেখুন, আগের মুহূর্তের ছবিটা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান প্রত্যেকেই ছিলেন তার সঙ্গে। আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে इस बार तो 3 गुना हुआ है, আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হবে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। তো মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরও ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। যে দাদার অনুগামীরা দিলীপ ঘোষকে কদিন আগে কুৎসিত গালিগালাজ করে এমনকি বিক্ষোভ দেখিয়েছিল, দিলীপ ঘোষের গাড়ির উপর চড়াও হয়েছিল, সেদিনকে যে দিলীপ ঘোষের হাত কালো ছিল, আজকে সেই দিলীপ ঘোষের হাত ভালো হয়ে গেল। দিলীপ ঘোষ কোন ফেয়ারনেস স্কিম রেখেছেন দাদা? কালো হাতটাই চটজলদি মাত্র 2 মাসের মধ্যে ভালো হয়ে গেল। দিলীপ ঘোষ নিশ্চিতভাবে দিলীপ ঘোষ পার্টির পুরনো নেতা। তিনি প্রচারে মনোনয়নে থাকবেন কি না থাকবেন তার ব্যক্তিগত বিষয়। বিজেপি বিরোধী দল হওয়ার ক্ষমতাটুকু রাখবে না, কিন্তু যদি কোনো কারণে 30টা আসন পার হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা কে হবে সেটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলবে। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ পুরনো বিজেপির নেতা হিসেবে বাকিদের থেকে কয়েক দুজন এগিয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এখন থেকেই সেই রাস্তাটা ম্যানিপুলেট করে রাখছেন, নাকি আগামী দিন বুঝতে পারছেন তার বিরোধী দলনেতার জায়গাটুকু দিলীপ ঘোষ নিয়ে নেবেন? তার জন্য এই আহ্বান কিনা আমার জানা নেই, কিন্তু এটা ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা মুখ ফিরিয়ে নেবেন না, তাহলে আমাকে অসম্মান করা হয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আরও বলেছেন বিজেপি যদি একটা সিটও পায় তাহলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ হয়ে যাবে। পাঁশকুড়ার সভা থেকে সতর্কবার্তা মমতা। কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভাববেন না সিরাজ খান মুসলমান প্রার্থী, কেউ কেউ অপপ্রচার করবে। আমি মমতা ব্যানার্জি যদি ওদের দলের নেতা হই তাহলে আমার কাছে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, আদিবাসীও থাকবে, তপশিলীও থাকবে, মা বোনেরাও থাকবে। কোনোদিন মুসলিমরা প্রশ্ন করেছেন যে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে, কেন তাকে আমরা চিফ মিনিস্টার করব? কোনোদিনও প্রশ্ন করেছে? তা যদি না করে তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তাহলে আমার সবচেয়ে বেশি অসম্মান হবে। তার কারণ প্রত্যেকটা সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা সিটে যদি আমরা হারি সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে, আপনার মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন সদনে, দিল্লি নির্বাচন সদনে নালিশ বিজেপির। কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে? যে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে ভোটারদেরও তিনি ভয় দেখাচ্ছেন। মমতার প্রচার থেকে সরানোর আবেদন বিজেপির। হারের ভয় ভোটারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। কমিশনে অভিযোগ করেছেন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সুকান্ত মজুমদারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এমনকি আবেদনও করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে প্রচার থেকে সরানো হয়। একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন যে ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না। মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তো এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো,
এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছেন, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি আমরা তুলে ধরেছি। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানি পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। এগুলো কমিশন ঠিক করবে, এটা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। কে কোথায় কি বলবে না বলবে তার জন্য আমি এখানে বসে নেই তার মন্তব্য করার জন্য। যেটা নির্বাচন কমিশনকে বোঝাতে নির্বাচন কমিশন তার জবাব দেবে। আমরা অবাধ নির্বাচন চাই, অবাধ এবং সুস্থ নির্বাচন চাই, এটা আমাদের দাবি। এবং এসআর কাণ্ডে যত ভোটারের নাম বাদ পড়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যবস্থা করা চাই। কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা কিন্তু কখনো নির্বাচন হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের, তৃণমূল কংগ্রেসের দলের প্রতীক তারা ভয় পাচ্ছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরাতে হবে। এসব মামার বাড়ির আবদার, এগুলো নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। মমতার দিকে তো ভয় পান আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। ये डर हमें अच्छा लगा। বিজেপি জানে মানুষের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই, তাই এই ধরনের কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। এদিকে ময়নাগুড়িতে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। আমার প্রার্থী রামমোহন রায়, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না।